ইউটিউবের জন্য এটা আমার দ্বিতীয় ভিডিও। পদার্থবিজ্ঞানের উপর যারা 12 ক্লাসে পড়ছো তাদের জন্য এই ভিডিওগুলি তৈরি করা। তো এই ইউটিউবের মাধ্যমে যারা দেখছো তারা যদি উপকৃত হও তাহলে আমার ভালোই লাগবে। আমি এই বিষয় সম্পর্কে খুব একটা ধারণা আমার আগে ছিল না, প্রয়োজন হয়নি। তো এখন এই দুঃসময়ে এই সময়ের জন্যে এটা তো করতে হচ্ছে। তা এই ইউটিউবের যে নিয়মাবলী আছে, যেটা আমি শুনেছি যে যদি লাইভ প্রোগ্রাম করতে হয় তাহলে পরে 1000 সাবস্ক্রাইবারের প্রয়োজন হয়। তো যারা দেখছো, তো লাইভ প্রোগ্রাম করার জন্যে যদি 1000 সাবস্ক্রাইবারের প্রয়োজন হয় তো তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। তাতে যদি তোমাদের সুবিধা হয় তাহলে তো ভালোই হয়। জানি না লাইভে ভালো হবে নাকি এমনিতে ভালো হবে, সেটা যারা দেখছো সেটা তাদের উপর ডিপেন্ড করছে, কারণ আমি তো আর বুঝতে পারবো না। তাহলে পরে এসব আমরা পড়ার মধ্যে আসি। প্রথম যে ভিডিওটা ছিল ইউটিউবের জন্য, আসলে তো সেটা শুরু করা হয়েছে একটু পরের থেকে। তার আগে স্থির তড়িতের প্রাথমিক ধর্মাবলী বা ঘটনাবলী সেটা হয়ে গেছিল, আমি অনলাইনে চেষ্টা করেছিলাম। তারপরে কিছু অংশ এই অধ্যায়েরই, যেটা কুলম্বের সূত্র, যার মাধ্যমে আমরা এদিকটায় পড়ানো প্রয়োজন হয়, যে সূত্রটা প্রয়োগ করতে হয়, যে সূত্রটার দ্বারা হচ্ছে এই দিকে প্রোগ্রেস করতে হয়, তা সেই সূত্রর বৃত্তান্ত অনলাইনের মাধ্যমে আমি করেছিলাম। তা যখন তাতেও সমস্যা হচ্ছিল, তারপরে এই ইউটিউবের মাধ্যমটা বেছে নিতে আমি বাধ্য হয়েছি। অনলাইনের যে সমস্যাটা হচ্ছিল, ডাইরেক্ট অর্থাৎ লাইভে, সমস্যাটা হলো বলছে আমি শুনতে পাচ্ছি তো দেখতে পাচ্ছি না, কেউ বলছে আমি দেখতে পাচ্ছি তো শুনতে পাচ্ছি না, কেউ বলছে আমি কিছুই পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না শুনতেও পাচ্ছি না, মেসেজ করে দিচ্ছে। তা এই কারণেই তোমার হচ্ছে ইউটিউব মাধ্যম। তা তোমরা যারা এই প্রথম ভিডিও দেখেছো, তারপরে এই দ্বিতীয়টা আমি করতে যাচ্ছি, এটা যারা দেখবে এবার দেখো কতটা কি হয়। আর যদি মনে করো যে প্রথম যা যা হয়েছিল সেগুলো ইউটিউবের মাধ্যমে চ্যাপ্টার ওয়াইজ যেটুকু আমাদের পড়ানো হয়েছে সেটুকু দরকার, তা আমি পরবর্তীকালে সময় সুযোগ করে ওটাও আমি করব। তা এখন যেহেতু শুরু হয়ে গেছে, সুতরাং ওইটা এখন এই মুহূর্তে সময়ের অভাবে ওইগুলো করতে অসুবিধা হবে। তা আমি সময় করে আমি ওটা আবার প্রথম দিকে যা হয়েছিল ভাবছি ওটা করে আমি পাঠিয়ে দেব। তো ঠিক আছে, চলো এই চ্যাপ্টারটার মূল যেটা টাইটেল ছিল তড়িৎ ক্ষেত্র। তা তড়িৎ ক্ষেত্র কাকে বলে, তড়িৎ ক্ষেত্র কি, সে বিষয় সম্পর্কে কিন্তু কিছুই বলা হয়নি। কারণ এই অংশটুকু পড়ার পূর্বে আমাদের যেটা করতে হয়েছিল, কুলম্ব ল সংক্রান্ত বিস্তারিত বলতে হয়েছিল। তাহলে এবার এসো আমরা দেখি তড়িৎ ক্ষেত্র কি, কাকে বলে। তা চলো আমরা, যেটা হচ্ছে সবারই মোটামুটি ধারণা আছে, যদিও অফিসিয়ালি ওই অধ্যায়টা পড়ানো হয়নি, তথাপি পূর্বের যে অভিজ্ঞতা, বাস্তব যে অভিজ্ঞতা, যেটা সবার মধ্যেই আছে বলে আমি মনে করি,
যে চুম্বক, চুম্বক তো মোটামুটি সবাই চেনো এবং তার ব্যবহার তা দেখেওছো, কেউ খেলার ছলে দেখেছো, কেউ হয়তো প্রয়োজনের তাগিদে ব্যবহার করেছো, তা যে যেভাবেই করুক। তো একটা চুম্বকের কথা ভাবো, যে কোনো একটা স্থানে একটা চুম্বক রাখা আছে, সে যে আকৃতির চুম্বকই হোক না কেন। এইবার এমন কোনো পদার্থ, যে সমস্ত পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, তাদের মধ্যে উল্লেখযোগ্য ধরো লোহা, যেটা সহজভাবেই আমরা পাই। কোন একটা লোহার ছোট টুকরো সেই চুম্বকের কাছে নিয়ে এলে দেখবে যে তার দিকে দ্রুত গিয়ে আটকে যাচ্ছে। তাহলে কি হলো? তাকে আকর্ষণ করছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আকর্ষণ করলো কেন? যে চুম্বক খণ্ডটি তুমি রেখে দিয়েছো আর যে লোহার টুকরোটি তার কাছে নিয়ে এলে, সেই লোহার টুকরোটি ওই চুম্বক দ্বারা কি হলো? প্রভাবিত হলো। মানে ওই চুম্বকটি লোহার উপর প্রভাব বিস্তার করেছে। তাহলে পরে এইবার এই ধারণা বা এইটা সচক্ষে অনেকেরই বোধহয় দেখা আছে, আমার বিশ্বাস। যদি দেখা নাও থাকে, আমি বললাম এটা শোনো। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে এই যে লোহাখণ্ডটি চুম্বকের দিকে যে ছুটে গেল, বা এক কথায় চুম্বক কর্তৃক লোহাকে কি করা হলো? যে আকর্ষণ করা হলো। তাহলে এক কথা আমি বলি প্রভাব বিস্তার করলো। কেন করলো? সেটাই এখন হচ্ছে প্রশ্ন। তো এইবার এই যে তোমার হচ্ছে, আমরা তো পড়ছি হচ্ছে আধান। তাহলে পরে লোহা, চুম্বক, এটার আকৃতিগত দিক দিয়ে বৃহৎ, এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তাই আমরা হচ্ছে এটা বুঝতে পারছি বা আমরা জানতে পারছি যে তার দ্বারা সে আকৃষ্ট হচ্ছে। কিন্তু তড়িৎ তো আর চোখে দেখা যাচ্ছে না, আধান তো চোখে দেখা যাচ্ছে না। শুধু হয়তো কোনো বস্তুকে তড়িৎগ্রস্ত করলে যে একটা বিশেষ অবস্থায় গেল, সেইটা আমরা হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ দ্বারা সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি মাত্র, কিন্তু আধান তো আর দেখা যায়নি। তো একটা বিষয় মাথায় রাখো, এই যে স্থির তড়িতের যে অংশটুকু আমরা পড়ছি, সেইটার সঙ্গে চুম্বকের ধর্মের অনেকাংশে মিল আছে। তা এইটা যদি ভালো করে যদি বোঝা যায়, তাহলে সামনের দিকে যে চুম্বক সংক্রান্ত যে বিষয়গুলো আসবে, দেখবে যে সেটা মোটামুটি সহজ হয়ে গেছে। অনেক তোমার হচ্ছে টপিকসের সঙ্গে তার মিল আছে। এখানটায় শুধু আমরা আধান বলছি আর ওখানে আমরা চুম্বক বলছি, এই দুটো তফাৎ আছে, কিন্তু চরিত্রগত দিক দিয়ে প্রায় তোমার হচ্ছে দেখবে একই রকম হয়ে যাবে অনেক কিছুই। হয়তো এখানে একটা বিষয় শিখলে হয়তো তোমার চুম্বক অধ্যায়ে যে অংশগুলো আছে, যে টপিকগুলো আসবে, দেখবে যে ওটা মানে একই, ওটা না করলেও হয়, এটা দ্বারাই ওটা করা যায়। সে আর কি অবস্থার উপর নির্ভর করে, যেখানে কিভাবে করবে এখানে কিভাবে করবে, কিন্তু প্রক্রিয়াটা দুটোর ক্ষেত্রে প্রায় একই হয়ে যাবে। তাহলে পরে এইবার আসি যে কোন স্থান, ওই আবার বলছি, সেই স্থানটা বায়ু মাধ্যম হতে পারে, অথবা শূন্য মাধ্যম হতে পারে, অথবা অন্য যে কোনো মাধ্যম হতে পারে। সেখানে তোমার হচ্ছে কিছু আধান রাখা হয়েছে। তো সেই আধান যেখানে রাখা হয়েছে, তার চারিদিকে একটা অঞ্চল তার প্রভাবে চলে আসে। তাহলে পরে সেই যে তার প্রভাবে যে চলে এলো, সেটা আমরা বুঝতে পারবো কি করে? যেহেতু বলছি যে আধান চোখে দেখা যাচ্ছে না, তাহলে পরে কোনো অঞ্চলে কোনো আধান আছে, সেটা আছে কি নেই সেটাও আমাদের হচ্ছে উপলব্ধি আমরা করতে পারছি না খালি চোখে। তাহলে পরে সেখানে যে সত্যি সত্যি আছে, একটা আধান রাখা আছে বা সে প্রভাব বিস্তার করছে, সেটা জানার জন্যে একটা সাহায্যকারী আধান নিতে হয়। তার দ্বারাই আমরা বুঝতে পারি কোনো অঞ্চল বা কোনো স্থান তড়িৎ দ্বারা প্রভাবিত কিনা। তাহলে পরে এই যে তড়িৎ ক্ষেত্র কথাটা বলা হলো, তাহলে তড়িৎ ক্ষেত্র
সংজ্ঞায়িত পরে করছি, আগে বিষয়টা একটু জেনে নাও। যে তড়িৎ ক্ষেত্র যে বলা হলো, তো ওই যে কোনো কিছু পরিমাণ আধান বা কোনো বিন্দু আধান তুমি যাই বলো, যে কোনো স্থানে যে রাখা হলো, সেই স্থানের যে অঞ্চলব্যাপী ওই আধানের প্রভাব হচ্ছে তোমার বিদ্যমান থাকে, যে অঞ্চল কর্তৃক যে অঞ্চল পর্যন্ত ওই আধানের প্রভাব বিদ্যমান থাকে, সেই পুরো অঞ্চলটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তো এটা একরকম হলো। আবার তুমি অন্যভাবে তুমি বলতে পারো যে কোনো অঞ্চলের মধ্যে যদি আধান আনা যায়, সেই আধান যদি কোনো কারণে প্রভাবিত হয়, মনে করো যে কোথাও একটা ছোট্ট আধান তুমি কোনো ক্ষেত্রের মধ্যে কোনো জায়গায় নিয়ে এলে, দেখা যাচ্ছে যে ওই আধানটা হয় মানে তোমার কোনো একটা দিকে গতির সৃষ্টি হলো, আপনি মনে করো গতির সৃষ্টি হলো। তাহলে আপনি তো কোনো গতি হয় না, তুমি খালি চোখে দেখতে পাচ্ছ যে ওটা একটু গতির সৃষ্টি হলো, তো সরে যাচ্ছে, বা তোমার হচ্ছে মনে হচ্ছে যে এ গতিশীল হওয়ার উপক্রম হচ্ছে। তাহলে কেন হলো? তাহলে এখানে কোনো রকম ভৌতিক ব্যাপার তো ঘটেনি। তাহলে ওই আধান, ওই যে অন্য কেউ সেখানটায় আছে, অন্য কোনো আধান সেখানটায় আছে, এই কারণেই ওই তুমি যে আধানটা নিয়ে এসছিলে, সেই আধানটা তোমার হচ্ছে কি হলো, গতিশীল হলো বা গতিশীল হওয়ার চেষ্টা করলো। তাহলে চলো এবার আমরা হচ্ছে সংজ্ঞাটা পরিপূর্ণভাবে দেই। কোনো তড়িতাধানের পরিপার্শ্বস্থ যে অঞ্চলব্যাপী তার আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে, অর্থাৎ তড়িতাধানের চারিদিকে যতটা অঞ্চলের মধ্যে দ্বিতীয় একটি আধান রাখলে তার উপর একটি বল ক্রিয়া করে, সেই অঞ্চলকে বলা হবে তড়িৎ ক্ষেত্র। সেই অঞ্চলটাকে কি বলা হবে? তড়িৎ ক্ষেত্র। কার? প্রথম আধানটির। তাহলে তড়িৎ ক্ষেত্র যে তোমার হচ্ছে যে আধানটি আনা হলো, সেই আধানটির জন্য তড়িৎ ক্ষেত্র নয়, যার দ্বারা প্রভাবিত হলো, যে আধানটি ওখানে আছে তার জন্য উৎপন্ন তড়িৎ ক্ষেত্র। তাহলে আমি আবার বলছি, কোনো তড়িতাধানের পরিপার্শ্বস্থ যে অঞ্চলে তার আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে, অর্থাৎ আধানটির চারিদিকে যতটা অঞ্চলের মধ্যে দ্বিতীয় একটি আধান আনলে তার উপর একটি বল ক্রিয়া করে, সেই অঞ্চলকে প্রথম আধানটির জন্য তড়িৎ ক্ষেত্র বলা হচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে তোমরা একটু ভেবে দেখো, এই যে কোন স্থান তড়িৎ ক্ষেত্র যুক্ত কিনা, কোন স্থানে তড়িৎ ক্ষেত্র আছে কিনা, অর্থাৎ কোন স্থানে তড়িতের উপস্থিতি আছে কিনা, সেটা কিন্তু নির্ধারণ করে ওই দ্বিতীয় আধানটি। তাহলে এখানে আধান, এক প্রকার আধান হচ্ছে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করলো, আর একটি আধান নিয়ে আসা হলো যা ওই তড়িৎ ক্ষেত্রকে শনাক্ত করলো যে হ্যাঁ, এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে, আমি স্থির থাকতে পারছি না, আমার মুভমেন্ট জয়ী হয়ে পড়েছে। তো কার? ওই আধানটি মনে করছে যে আমি আর স্থির থাকতে পারছি না, আমি কারুর দ্বারা প্রভাবিত হচ্ছে, হয়তো আমাকে ঠেলে বাইরে পাঠিয়ে দিচ্ছে, অথবা আমাকে কাছে টেনে নিয়ে কোনো একটা দিকে নিয়ে যেতে চেষ্টা করছে। তাহলে এই যে দুই প্রকারের আধান, প্রথম আধানকে, অর্থাৎ যে আধানটি তড়িৎ ক্ষেত্র তৈরি করেছে, তার নাম উৎস আধান। অর্থাৎ তোমার হচ্ছে সোর্স চার্জ। আর যে আধানটি তড়িৎ ক্ষেত্র উপস্থিতি নির্ধারণ করলো, তাকে বলা হচ্ছে পরীক্ষক আধান। তাহলে আধান এখানে, তাহলে সবাই আধান, উভয়ই আধান, কিন্তু এই আধান দুটোর দুই প্রকারের নাম হয়ে গেল। তাহলে যার দ্বারা তড়িৎ ক্ষেত্র তৈরি হলো সেটা উৎস আধান বা সোর্স চার্জ,
আর যার দ্বারা তড়িৎ ক্ষেত্র শনাক্ত করা হলো সেটা হচ্ছে পরীক্ষক আধান বা টেস্ট চার্জ। তো এই যে তোমার হচ্ছে পরীক্ষক আধান, এই কিন্তু নির্ধারণ করে যে কোনো অঞ্চল তড়িৎ ক্ষেত্র যুক্ত কিনা। বোঝা গেল? তা এই যে তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তা এখন তড়িৎ ক্ষেত্র তুমি আবার চলো একটু সেই চুম্বক দিয়ে আমি একটু বোঝাতে চেষ্টা করছি। একটা জিনিস খেয়াল করো, এই যে একটা একটা চুম্বক, সেটা দণ্ড চুম্বক হোক, সেটা অশ্বক্ষুরাকৃতি চুম্বক হোক, সেটা তোমার হচ্ছে রিং চুম্বক হোক, যে আকৃতিরই হোক না কেন, এবার এই যে চুম্বকটা যেখানে রেখে দিয়েছো, তুমি একটা জিনিস ভেবে দেখো যে ওই লোহার টুকরো যত চুম্বকের কাছে আসছে তত তার গতি বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ তার উপর আকর্ষণ বল তত বেশি হচ্ছে। তাহলে পরে আমরা এখান থেকে কি বলতে পারি? লোহাখণ্ডটি যত দূরে থাকবে তত তার উপর আকর্ষণ বল কম হচ্ছে। এখানে আকর্ষণই বলছি, কেননা লোহা তো আকর্ষণই করে চুম্বক দ্বারা সর্বদাই। এখানে বিকর্ষণের কোনো অস্তিত্ব নেই। বিকর্ষণ করতে পারে যদি আর একটা চুম্বক নিয়ে আসো, সেক্ষেত্রে। আবার প্রাসঙ্গিকভাবে বলছি, সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে আর বিষম জাতীয় মেরু পরস্পরকে আকর্ষণ করে। এখানে লোহার কথা যখন বলা হচ্ছে, লোহাকে সর্বদাই চুম্বক আকর্ষণই করবে। এটাই হচ্ছে প্রধান ধর্ম। তাহলে পরে লোহার টুকরো যখন দূরে ছিল তখন তোমার হচ্ছে তার উপর প্রভাব, অর্থাৎ আকর্ষণ বল কম, যত কাছে আসছে তত আকর্ষণ বল বেশি হচ্ছে। তো এই যে বেশি বা কম, এটা আমরা হচ্ছে প্রকাশ করব ভাষায়, যেটা প্রাবল্যের তীব্রতা, প্রাবল্য, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের তীব্রতা। তাহলে দূরে তীব্রতা কম, কাছে তীব্রতা বেশি। তাহলে পরে এইবার একটু এই বোর্ডটার দিকে দেখো। তাহলে এইখানটায় তোমার হচ্ছে আধান রাখা আছে, ধরো এইখানটায় আধান রাখা আছে। তাহলে পরে এই আধানের চারিদিকে তোমার একটা কি হলো, ক্ষেত্র তৈরি হলো। তত্ত্বগতভাবে তোমাদের একটা ইনফরমেশন দিচ্ছি, তত্ত্বগতভাবে এই যে এইখানটা আধান রাখা আছে, সে তুমি কিউ আধান ছোট হাতে লিখতে পারো অথবা বড় হাতে লিখতে পারো। এখানে যে কিউ আধান কি প্রকৃতির বলিনি, পরে বলছি সেটা। এখানে কিউ আধান রাখা হলো, সেটা বড় হরফেও লিখতে পারো, ছোট হরফেও লিখতে পারো, যাই হোক সেটা তুমি তো বলে দেবে। তাহলে এবার দেখো, এখানে একটা বৃত্ত দ্বারা হচ্ছে এটাকে ক্লোজ করা হয়েছে। তো তোমরা জেনে রাখো যে এই যে তড়িতের যে ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্র তত্ত্বগতভাবে অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত, কিন্তু বাস্তবে একটা নির্দিষ্ট দূরত্বের পরে আর ওই তড়িৎ ক্ষেত্রের কোনো প্রভাব থাকে না। সেই তুমি তাহলে একবার দেখো যে একটা চুম্বকের নিকটে যদি একটা লোহাখণ্ড আনা হয়, সেটা তো আকর্ষণ করছে, কিন্তু ওই লোহাখণ্ডটাকে ধীরে ধীরে তুমি হচ্ছে দূরে নিয়ে যাও, দেখো এক পর্যায়ে তোমার ওই লোহা চুম্বকের প্রভাব মুক্ত হয়ে গেল, অর্থাৎ সে তাকে আর আকর্ষণ করছে না, বা তাকে আর কাছে টানার মতো তার হচ্ছে ক্ষমতা আর থাকছে না। তো তাহলে যেখানে যে দূরত্ব নিয়ে গেলে, চুম্বক খণ্ড থেকে যে দূরত্ব পর্যন্ত গেলে তোমার আর প্রভাব থাকছে না, তাহলে ওই পর্যন্তই প্রাবল্য সীমাবদ্ধ, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র সীমাবদ্ধ। বারবার প্রাবল্যের কথাটা বলছি, সে প্রাবল্য কাকে বলে একটু পরেই বলছি। তাহলে তড়িৎ ক্ষেত্র তত্ত্বগতভাবে কি অসীম দূরত্ব পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু বাস্তব ক্ষেত্রে কি একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত পরে আর তার অস্তিত্ব পাওয়া যায় না। তো তাহলে পরে তোমার দেখো, এই যে তোমার হচ্ছে বৃত্ত দ্বারা যে আমি এটাকে মানে আবদ্ধ করেছি, তাহলে পরে এই ধরে না হচ্ছে যে চুম্বক, এই তড়িৎ তোমার
তড়িৎ ক্ষেত্রটি এই বৃত্তের মধ্যে সীমাবদ্ধ হচ্ছে, এর বাইরে আর নেই। তাহলে এইটুকু কি বলা হচ্ছে, কিউ আধানের জন্য এটা হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্র এই পর্যন্ত বিদ্যমান। তাহলে পরে এই যে আমাদের, তাহলে এইটা কি উৎস আধান, এই উৎস আধানটা তোমার হচ্ছে কি করেছে, এই অঞ্চলটা তার প্রভাবে নিয়ে এসছে। আর সেইটা পরীক্ষা করার জন্য আর একটা যে আধান আনা হয়েছে, সেইটা এই পর্যন্ত, এর বাইরে গেলেই মনে করো যে আর হচ্ছে তার কোনো প্রভাব থাকবে না, যেই ভেতরে ঢুকে গেল অর্থাৎ তার উপর প্রভাব এই পর্যন্ত থাকবে। সেই জন্য তাহলে কোনো অঞ্চলের মধ্যে দ্বিতীয় কোনো আধান আনলে সেই আধানটি যদি সেই আধানের উপর এই আধান যদি বল প্রয়োগ করে, তাহলে পরে ধরে নেওয়া হবে যে ওই দূরত্ব পর্যন্ত বা ওই দূরত্ব নিয়ে যদি একটা আমরা বৃত্ত অঙ্কন করি দ্বিমাত্রিক দেশে যদি বৃত্ত অঙ্কন করি, তাহলে পরে সেই দ্বিমাত্রিক এই তোমার ক্ষেত্র পর্যন্ত এইটুকু স্থানে এই কিউ আধানের প্রভাব বর্তমান থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র। দেখো আমি তোমাদের বিস্তারিত বলছি, মানে একেবারে তোমার হচ্ছে ক্লাসে বা তোমার পড়ার ক্ষেত্রে যেভাবে পড়ানো হবে সেইভাবে একদম বিস্তারিত বলছি। তা তোমরা এটা যেহেতু রেকর্ড হয়ে থাকছে, তোমরা বারবার শুনবে, দেখবে, তাহলে দেখবে যে এক পর্যায়ে তোমার মুখস্থই হয়ে গেছে, বিষয়টা আয়ত্তে এসে যাবে। তাহলে পরে দ্বিতীয় আধানটাকে কি বলছি আমরা, পরীক্ষক আধান, আর এই আধানটাকে বলছি উৎস আধান। তাহলে পরে এবার দেখো, তাহলে তড়িৎ ক্ষেত্র সম্পর্কে নিশ্চয়ই বোঝা গেল। এবার আসো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা, তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা কাকে বলে সেটা আমাদের জানা দরকার। তাহলে এই যে কথাটা বললাম যে, তাহলে পরে এবার দেখো একটা পরীক্ষক আধান, সেটা আমরা স্মল কিউ দিয়ে লিখলাম। তাহলে এই স্মল কিউটা এই পরীক্ষক আধান, এইটা পরীক্ষক আধান মনে করো, যত কাছে নিয়ে আসা হচ্ছে তত তোমার হচ্ছে প্রভাব বেশি পাচ্ছে, সে বেশি প্রভাবিত হচ্ছে। তাহলে পরে এই যে বিন্দু, প্রথমে মনে করো এই বিন্দু রাখা হয়েছিল, তাহলে ওই বিন্দুর উপর যতটা বল ক্রিয়া করছে, তাহলে এই বিন্দুতে আনলে কি হবে, তার থেকে বেশি ক্রিয়া করছে। এখানে আনলে আরো বেশি ক্রিয়া করছে। তো তাহলে প্রাবল্য কথাটার অর্থ হচ্ছে তোমার কত পরিমাণ বল এইখানটায় কোনো আধান রাখা হলে ক্রিয়া করছে তার দ্বারা নির্ধারণ হচ্ছে। তাহলে পরে এইখানটায় তোমার মনে রাখতে হবে, যে কোনো আধান তোমার হচ্ছে রাখলেই সে হচ্ছে প্রভাবিত হবে, কিন্তু প্রাবল্যের পরিমাণ নির্ণয় করতে গেলে, যে ওই বিন্দুর প্রাবল্য কত জানতে গেলে তোমার যেটা জানতে হবে, মাথায় রাখবে, একেবারে মনে রাখবে, এইটা কিন্তু কোনোভাবেই ভুললে চলবে না। আমরা তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর প্রাবল্য নির্ণয় করি যার দ্বারা, সেটা হচ্ছে একক আধান। তাহলে দেখো আগে আমরা যেটা পড়েছি একক সম্পর্কে মনে হয় বিস্তারিতই বলা হয়েছে। তো একক আধান বলতে আমরা কি বুঝি, তাহলে দেখো, তাহলে এখানে একক এলে হয় সিজিএস পদ্ধতিতে অথবা তোমার হচ্ছে এসআই পদ্ধতিতে। তাহলে সিজিএস পদ্ধতিতে একক কি ইএসইউ, আর এসআইতে তোমার একক কি কুলম। তাহলে পরে আমরা যখন তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুর প্রাবল্য নির্ণয় করতে চাইছি, সেই কোনো বিন্দুর প্রাবল্য, তাহলে কোনো বিন্দুর কিন্তু এখানে অসংখ্য বিন্দু আছে, তার মধ্যে কোনো বিন্দু বা অন্য কোনো বিন্দু তার প্রাবল্য কত আছে, ওইখানটায় আধান রাখলে কত বল এই উৎস আধান দ্বারা ক্রিয়া করবে, সেইটা জানার জন্য ওখানে রাখতে হবে কি একক আধান। আবার শুধু একক আধান হলেই হবে না, তোমার এই উৎস আধান যে প্রকৃতিরই হোক না কেন, সেই প্রকৃতির কথা কি হয় ধনাত্মক না হয় ঋণাত্মক। এটা মানে এটা ধনাত্মকও হতে পারে, এটা ঋণাত্মকও হতে পারে, কিন্তু তড়িৎ প্রাবল্য কোন বিন্দুর পরিমাপের জন্য অবশ্যই সেখানটায় আনতে হবে একক ধনাত্মক আধান। একক ধনাত্মক আধান, সেখানে
কোনো মানে প্রচলিত নীতি অনুসারে সেখানে কোনো ঋণাত্মক আধান আনা যাবে না ওইখানটায়। তাহলে এইবার তুমি অবশ্যই মনে রাখবে যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর প্রাবল্য যদি আমরা পরিমাপ করতে চাই, তাহলে পরে যে বিন্দুর আমরা প্রাবল্য নির্ণয় করতে চাইছি সেইখানটায় অবশ্যই আনতে হবে একক ধনাত্মক আধান। সিজিএস যদি হয় 1 ইএসইউ আধান, আর যদি তোমার এসআইতে হয় তাহলে ওখানে 1 কুলম্ব ধনাত্মক আধান সেখানে আনতে হবে। তাহলে পরে আমরা এবার চলো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সংজ্ঞায়িত করি। কোথাকার তড়িৎ প্রাবল্য? ওই যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুর কথা বলা হলো, ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত। তাহলে প্রাসঙ্গিক ক্রমে বলছি, তাহলে প্রাবল্য সব বিন্দুতে সমান নয়। তাহলে যে বিন্দুটাকে আমি নির্দিষ্ট করেছি সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত সেইটা আমরা সংজ্ঞা দেব কিভাবে। তাহলে পরে প্রথম বললাম, তাহলে এটা উৎস আধান, আর যেখানে আনতে হবে পরীক্ষক আধান। পরীক্ষক আধান কি হতে হবে? একক ধনাত্মক আধান হতে হবে। তাহলে এবার চলো সংজ্ঞাটা দেখি কি করা যায়। তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একক ধনাত্মক আধান রাখা হলে, তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একক ধনাত্মক আধান রাখা হলে ওই আধানটি যে পরিমাণ বল অনুভব করে তাকে বলা হবে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। সংক্ষিপ্ত আকারে বলা যেতে পারে ক্ষেত্র প্রাবল্য। আমি আবার বলছি, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান রাখা হলে ওই আধানটি যে পরিমাণ বল অনুভব করে তাকে বলা হয় ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। আর কোন বিন্দুর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যকে সাধারণত তোমার লেখা হয় এই বড় হরফের ই দ্বারা। তাহলে পরে একক ধনাত্মক আধান রাখা হলে যে পরিমাণ বল অনুভব করে, তাহলে যে পরিমাণ বল অনুভব করে, তাহলে বল কি রাশি? বল ভেক্টর রাশি। সুতরাং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য অবশ্যই ভেক্টর রাশি। তাহলে তাই যদি হয়, তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যকে আমরা প্রকাশ করব কি করে? ই ভেক্টর দ্বারা। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য অ্যাকচুয়ালি তোমার বল, কিন্তু সেই বলটা কত পরিমাণ আধানের উপর ক্রিয়া করছে? একক আধান। যদি এসআই হয় 1 কুলম্বের উপর, যদি সিজিএস হয় তাহলে পরে তোমার 1 ইএসইউ, মানে ইএসইউ এর উপর 1 ইএসইউ এর উপর কত বল ক্রিয়া করছে। বোঝা গেল? তাহলে পরে এইবার এই যে আমরা এটা গাণিতিকভাবে কিভাবে প্রকাশ করব, তাহলে এইটা ভেক্টরের প্রকাশ, আর এইটা তার মান। তার মানে আমরা এটার পরম মান কত এই দ্বারা প্রকাশ করতে পারি। তো তোমাদের এখন তো 12-এ, এই কথাগুলো আগেও জানতে, আমি আবার একটু রিপিট করছি। সেটা কি? যে আমরা একক আধান পাবো কোথায়? সেটা তো নাও হতে পারে, এটা যে কোনো পরিমাণে এখানে আধান রাখা যেতে পারে। তো সেখান থেকে আমার একক আধান বানিয়ে নিতে হবে। দেখো, আমাদের পদার্থবিজ্ঞানে মানে ফিজিক্সে ঐকিক নিয়মের কোনো অস্তিত্ব নেই, ঐকিক নিয়মের কোনো স্থান নেই। আমরা যে অঙ্ক করি বা অঙ্কগুলো করব, সেখানে ঐকিক নিয়ম আমরা কোনোভাবেই কিন্তু ব্যবহার করতে পারবো না। কিন্তু তোমার বোঝার সুবিধার্থে তুমি নিজের কাছে নিজেকে বোঝার জন্যে তুমি মনে মনে একটু ঐকিক নিয়ম চিন্তা করবে। ঐকিক নিয়মটা তো সহজ পদ্ধতি এক সময় ছিল, তারপরে তো আধুনিক পদ্ধতি অনেক কিছু এসছে, গণিতে ত্রৈরাশিক পদ্ধতি বা সমানুপাতিক বা ভেদ ইত্যাদি ইত্যাদি এসছে। যাই হোক, তা আসুক, যদি ঐকিক নিয়মের কথাই ভাবো, দেখো তাহলে একক আধান আনবো কি করে? তাহলে এই যে আমরা এখানে কিউ আধানটা রেখেছি, তাহলে এই কিউ আধানটা কি হবে? এটা ধনাত্মক অবশ্যই হতে হবে, কারণ সংজ্ঞায় একক ধনাত্মক আধানের কথা বলা আছে। তাই যদি হয় তাহলে পরে এবার চলো একক ধনাত্মক আধান। দেখো, আমি আবার বললাম ঐকিক নিয়মের কিন্তু কোনো স্থান নেই, কিন্তু তোমার বোঝার স্বার্থে তুমি এখানে মনে মনে ভাবতে পারো, তাহলে কিউ আধান, এই যে ধনাত্মক কিউ আধান, এই আধানের উপর ক্রিয়াশীল বল কত? ধরো কত বল ক্রিয়া করবে? উৎস আধান যদি কিউ আধান রাখা যায়, তার উপর কত বল ক্রিয়া করবে? মনে করো এফ বল, তো আমরা এফ দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো তো, একক আধান রাখলে কত বল প্রয়োগ করবে?
একক আধান রাখা হলে কত বল প্রয়োগ করবে। তাহলে এটা তো আসলে ঐকিক নিয়ম করে বের করা হচ্ছে যে কিউ আধানের জন্য বল এফ আর একক আধান রাখার জন্য কত এফ বাই কিউ। তাহলে পরে এইবার দেখো এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যদি আমরা একটু মান দ্বারা প্রকাশ করি তাহলে ই সমান এফ বাই কিউ। তাহলে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত এফ বাই কিউ। তাহলে কিউ হচ্ছে আধান, আধান হচ্ছে স্কেলার রাশি, এফ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে দেখো তাহলে এটা যদি ভেক্টর হয় তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে ভেক্টর রাশি, এইটা হচ্ছে ভেক্টর দ্বারা প্রকাশ। তাহলে পরে তোমার এই যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তোমার হচ্ছে সংক্ষিপ্ত আকারে ক্ষেত্র প্রাবল্য বলা হচ্ছে। তাহলে আমরা যদি মান দ্বারা প্রকাশ করি তাহলে ই সমান কত এফ বাই কিউ। তাহলে এসআই পদ্ধতিতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের একক কি। তাহলে এফ এর জন্য তোমার হচ্ছে নিউটন আর হচ্ছে আধানের একক হচ্ছে এসআই পদ্ধতিতে কুলম। তাহলে আমরা লিখব কি নিউটন পার কুলম, নিউটন পার কুলম বা নিউটন কুলম টু দি পাওয়ার -1। আর সিজিএস পদ্ধতিতে একক কি হবে, সিজিএস পদ্ধতিতে একক হবে তোমার উপরে হচ্ছে ডাইন, সিজিএস পদ্ধতিতে উপরে হচ্ছে ডাইন আর নিচে কি ইএসইউ আধান। তার মানে তোমার হচ্ছে একক কি হবে ডাইন পার ইএসইউ আধান। আর একটা কথা বলেছিলাম মনে করে দেখো, এই ইএসইউ আধানের পরিবর্তে আমরা কি লিখতে পারি স্ট্যাট কুলম। এই ইএসইউ আধানের পরিবর্তে আমরা লিখতে পারি স্ট্যাট কুলম। তার মানে ইএসইউ সিজিএস পদ্ধতিতে নাম, তার হচ্ছে আর একটা প্রতিশব্দ কি আছে স্ট্যাট কুলম। তাহলে ডাইন পার স্ট্যাট কুলম সেটাও তুমি লিখতে পারো সিজিএস পদ্ধতিতে। তাহলে পরে এইবার দেখো এই যে তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের যে আমরা হচ্ছে সমীকরণটি পেলাম, এখান থেকে আমরা বলতে পারি দেখো এই যে ভেক্টর রাশি, তাহলে আমরা বলতে পারি বল যেদিকে ক্রিয়া করে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সেই দিকেই ক্রিয়া করছে। বল যেদিকে ক্রিয়া করে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সেই দিকেই ক্রিয়া করে। তো এখন তোমার এই যে তোমার হচ্ছে একক পাওয়া গেল, তাহলে পরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মাত্রাও তো আছে। তো মাত্রা ও এখন বুঝতেই পারবে যে নিউটন হচ্ছে বলের মাত্রা আর হচ্ছে আধানের মাত্রা। আধান আমি এটা এখন বলতে চাইছি মানে আধানের মাত্রা, আচ্ছা ঠিক আছে বলছি। দেখো আধান হচ্ছে সি দ্বারা প্রকাশ করা হচ্ছে। তো একক সময়ে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যত পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বলা হয় প্রবাহ মাত্রা, যেটা পরে আছে চলতড়িতে আছে বা তোমরা মাধ্যমিকেও হয়তো পড়েছো, একটু মনে থাকলেও থাকতে পারে। তাহলে পরে তোমার ওই যে একক সময়ে বা প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান, তাহলে টি মনে করো টি সময়ে কত আধান প্রবাহিত হচ্ছে, কি পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে, এটা তোমার হচ্ছে ঘাটানো কিছু নেই, এটা তো পরের অধ্যায়ে আছে, কিন্তু আমি মাত্রাটা বলার জন্য এই কথাটা এখানে নিয়ে এলাম। তাহলে এক সেকেন্ডে বা একক সময়ে কত আধান প্রবাহিত হয় কিউ বাই তোমার হচ্ছে টি, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কোনো পরিবাহী ধরো, তাহলে পরে এইটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে কি প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা কি দ্বারা প্রকাশ করা হয় আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আই সমান কিউ বাই টি। তাহলে পরে তোমার হচ্ছে কিউ সমান কত আই টি। তাহলে এইবার দেখো, তাহলে তোমার যদি মাত্রা তুমি হচ্ছে নির্ণয় করতে চাও প্রাবল্যের, তাহলে বলের মাত্রা আর হচ্ছে আধানের মাত্রা, তাহলে এইবার আই মানে প্রবাহ মাত্রা তোমার এই বড় আই দ্বারাই লেখা যায়। আর টি এর মাত্রা কি টি সময়ের মাত্রা বড় হাতের টি।
তাহলে পরে এখানে বলের মাত্রা ml/2 আর এইটা বসিয়ে তোমার এখান থেকে মাত্রাটা তুমি নির্ণয় করতে পারবে। এগুলো বইতেই সব হচ্ছে ভালোভাবেই করা আছে, তাও আমি একটু তোমাদের বললাম। হয়তো আমাকে কেউ একজন জিজ্ঞাসা করেছিল যে আধানের মাত্রা কি, তাহলে আধানের মাত্রা এখন যদি সে আমার এটা দেখতে পারে বা দেখে থাকে, তাহলে পরে সেটা হচ্ছে তোমার এটা দ্বারাই আধানের মাত্রা প্রকাশ করা হয়। ঠিক আছে, তো এই যে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের একক কি, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মাত্রা কি, এটা কি রাশি, তা সেটা আমরা বিস্তারিত বোঝানোর চেষ্টা করলাম। এইবার তোমার আমরা তো এখানে দেখলাম এইটুকু। এখন বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয়, আমরা মান এই যে তোমার হচ্ছে ক্ষেত্র প্রাবল্য কত সেটা আমরা তো দেখলাম, সেখানে একক আধান এনে তার উপর কতটা বল সেইটা দ্বারা আমরা এটা পেলাম। কিন্তু তোমাকে যদি নির্ণয় করতে বলা হয় বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্যের মান কত, বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্যের মান, সেটা আমরা এবার নির্ণয় করব। হ্যাঁ, তাহলে এতক্ষণ ধরে আমরা যেটা হচ্ছে করলাম সেটা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র কাকে বলে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কাকে বলে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের একক কি, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মাত্রা কি ইত্যাদি আমরা হচ্ছে দেখলাম। এইবার আমরা যেটা নির্ণয় করব এটা তাকিয়ে দেখো, বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্যের মান। তাহলে যে বিন্দু আধানটা কোনো অঞ্চলে রাখা হবে সেই বিন্দু আধানের চারিদিকে যে ক্ষেত্রটা তৈরি হবে, এবার ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত সেইটা আমরা এবার নির্ণয় করে দেখবো, এবার নির্ণয় করে দেখাবো কিভাবে করা যায়। তাহলে সেইটা করতে গেলে, সেই মান নির্ণয় করতে গেলে আমাদের হচ্ছে দরকার কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা হচ্ছে কোনো বিন্দু আধানের জন্য কোনো বিন্দুর প্রাবল্য নির্ণয় করতে পারবো। কার দ্বারা? কুলম্বের সূত্রের দ্বারা। তাহলে এবার চলো, মনে করো এইখানটায় আধান রাখা হয়েছে, ধরে নিচ্ছি সেই আধানটা মানে ধনাত্মক আধান। তোমাদের বলছি যে পরীক্ষক আধান অবশ্যই ধনাত্মক একক আধান, কিন্তু উৎস আধান বা সোর্স চার্জ সেটা ধনাত্মকও হতে পারে, সেটা ঋণাত্মকও হতে পারে। তো আমরা এখানে ধনাত্মক আধান নিচ্ছি। তো এই যে তোমার হচ্ছে যে স্থানে নিচ্ছি তার মনে করো তো তড়িৎ ভেদ্যতা আছে, সে যে কোনো মাধ্যম, শূন্য মাধ্যমও হতে পারে, বায়ু মাধ্যমও হতে পারে। তাহলে এবারে আমরা যে কোনো মাধ্যম একটা নিয়ে নিলাম। সেই মাধ্যমের মধ্যে এখানে ধনাত্মক কিউ আধান রাখা হয়েছে। এখন এই কিউ আধান থেকে মনে করো আর দূরত্বে, কিউ আধান থেকে আর দূরত্বে এইখানটায় এই কিউ আধান রাখা হয়েছে, আর দূরত্বে মনে করো এটা এ বিন্দুর প্রাবল্য কত আমরা নির্ণয় করতে চাইছি। তো এখান থেকে এইখানটার দূরত্ব, অর্থাৎ কিউ আধান যে বিন্দুতে আছে সেই বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব কত মনে করো আর। তাহলে আমাদের প্রাবল্য নির্ণয় করার জন্য পরীক্ষক আধান কি, একক ধনাত্মক আধান তোমার এইখানটায় রাখতে হবে, শুধু ওখানে রেখে দিতে হবে। তাহলেই তো যে পরিমাণ বল ক্রিয়া করে সেটাই তো তোমার হচ্ছে ওই বিন্দুর প্রাবল্য। তাহলে এবার দেখো, তাহলে তোমার হচ্ছে বর্ণনাটা কি, মনে করি কোনো অঞ্চলে বা যে কোনো মাধ্যমে, সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, যে কোনো মাধ্যম, তাহলে যে কোনো মাধ্যম যদি হয় তার তড়িৎ ভেদ্যতা কত, ইপসাইলন। কত আধান রাখা হয়েছে সেই মাধ্যমে, কিউ পরিমাণ মনে করো ধনাত্মক আধান রাখা হয়েছে। আচ্ছা, কিউ আধান থেকে কত দূরে তোমার হচ্ছে প্রাবল্য আমরা নির্ণয় করব, আর দূরত্বে। তাহলে
এর উপর কত বল ক্রিয়া করবে সেই বল আমরা নির্ণয় করব কার দ্বারা? কুলম্বের সূত্র দ্বারা। তাহলে দেখো এখানে কিউ আধান রাখা হয়েছে, তাহলে ধরো এই কিউ আধান, এখানে কিউ আধান না, এখানে কিউ আধান রাখা হয়েছে, আর এইখানটায় একক ধনাত্মক আধান, একক ধনাত্মক আধান। তাহলে এখানে হয় 1 কুলম আছে, না হয় 1 ইএসইউ আছে। যদি এইটা আমি এসআই পদ্ধতিতে গণনা করি তাহলে এখানে 1 কুলম আধান রাখা হলো। তাহলে এই যে 1 কুলম আধান রাখা হলো, তা সেইটা যদি Q2 হয় আর এইটা যদি Q1 হয়, তাদের মধ্যে ব্যবধান কত আর? তাহলে তোমার কুলম্বের সূত্র অনুসারে এসআই পদ্ধতিতে এইটার উপর কত বল ক্রিয়া করবে? আমরা কুলম্বের সূত্র অনুসারে জানি F সমান 1/4 পাই এপসাইলন, যে কোনো মাধ্যম, Q1 Q2 বাই R স্কয়ার। এইটা হচ্ছে সূত্রের গাণিতিক রূপ। তাহলে এখানে Q1 এর পরিবর্তে কত বসবে? ধরো Q, আর Q2 পরিবর্তে কত বসবে? 1। তাহলে পরে আমাদের রেজাল্ট কি পাবো? তাহলে এখান থেকে রেজাল্ট পাবো 1/4 পাই এপসাইলন কিউ বাই দেখো R স্কয়ার। বোঝা গেল কি না? Q1 সমান হচ্ছে কিউ, একক আধান রাখা হয়েছিল, সেটা Q2 মান কত? 1। তাহলে পরে আমরা F সমান কত পাচ্ছি? 1/4 পাই এপসাইলন কিউ বাই R স্কয়ার। তাহলে পরে প্রাবল্য F দ্বারা প্রকাশ করা হয় না, আমরা লিখেছি প্রাবল্য E দ্বারা প্রকাশ করা হয়। তবে তাহলে কিউ বিন্দু আধানের জন্য এ বিন্দুর প্রাবল্য E সমান কত হবে? 1/4 পাই এপসাইলন কিউ বাই R স্কয়ার। এইটা হচ্ছে ওই বিন্দুর প্রাবল্যের মান, ওই বিন্দুর প্রাবল্যের মান। এইবার দেখো এখান থেকে দেখো, যদি শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এপসাইলন শূন্য হয়, তাহলে এপসাইলন সমান কত? কে এপসাইলন শূন্য। তাহলে পরে কেটা কি? ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে পরে আমাদের এটার হচ্ছে রূপান্তরিত রূপ কি? E = 1/4 পাই কে এপসাইলন শূন্য কিউ বাই R স্কয়ার। যদি এই যে তোমার বিন্দু আধানকে শূন্য বা বায়ু মাধ্যমে রাখা হয়, যদি বিন্দু আধানকে শূন্য বা বায়ু মাধ্যমে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে ই সমান কত হবে? ই সমান হবে 1/4 পাই শুধু এপসাইলন 0, কারণ শূন্য বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা পরাবৈদ্যুতিক ধ্রুবক কে সমান 1। তাহলে সেক্ষেত্রে 1/4 পাই এপসাইলন শূন্য কিউ বাই কত লিখবো আমরা? R স্কয়ার। বুঝতে পারলে তো? এখন কথা হচ্ছে যে এই যে তোমার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশি যদি হয় তার তো অভিমুখ আছে, তাহলে সেই অভিমুখটা নির্ধারণ করা হয় কিভাবে? জেনে রাখো, এই যে এখানে একক আধান যখন রাখা হবে, তাহলে উৎস আধানের প্রকৃতির উপর কিন্তু এই একক আধানের গতির সৃষ্টি হবে। আমি আবার বলছি, উৎস আধানের প্রকৃতির উপর এই যে একক আধান রাখা হলো, তার গতির দিক তোমার হচ্ছে নির্ধারণ হবে। তাহলে পরে এইটা যদি ধনাত্মক আধান হয়, উৎস আধান, এটা তো অবশ্যই ধনাত্মক আধান, এটা কোনো সময় তোমার হচ্ছে ঋণাত্মক হতে পারে না, যেটা একক আধান যার দ্বারা আমরা পরীক্ষাটা করছি। তাহলে যে উৎস আধান তার প্রকৃতির উপর এটা আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে। তাহলে উৎস আধান যদি ধনাত্মক হয়, তাহলে পরে পরীক্ষক আধান বিকর্ষিত হবে উৎস আধান কর্তৃক, তাহলে সে বাইরের দিকে ছিটকে চলে যাবে। যদি উৎস আধান নেগেটিভ বা ঋণাত্মক হয়, তাহলে পরে টেস্ট চার্জ অর্থাৎ পরীক্ষক আধান সেইটা তোমার হচ্ছে এই কিউ আধানের দিকে গতিশীল হবে। তো এই যে তোমার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যে ভেক্টর রাশি, সেটা নির্ধারণ হবে ওই তোমার পরীক্ষক আধান কোন দিকে গতিশীল হয়েছে তার উপর। যদি
উৎস আধানের দিকে যদি তোমার হচ্ছে পরীক্ষক আধান গতিশীল হয়, তাহলে সেই দিকে হবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ। আর যদি উৎস আধান বাইরের দিকে গতিশীল হয়, অর্থাৎ বিকর্ষণ যদি হয়, তাহলে সেক্ষেত্রে হবে তোমার মানে অভিমুখ হবে বাইরের দিকে। তাহলে বিকর্ষণ হলে অভিমুখ বাইরের দিকে, আর আকর্ষণ হলে অভিমুখ ভেতরের দিকে। এই যে তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের দিক নির্ধারিত হলো ওই তোমার হচ্ছে টেস্ট চার্জ দ্বারা, তার এটা কিন্তু তোমার মনে রাখতে হবে। আর এইটা আমাদের হচ্ছে এই যে বিষয়টা, এই অভিমুখটা আমাদের কিন্তু পরে গিয়ে ভীষণ ভাবে তোমার হচ্ছে কাজে লাগবে। এটা না জানা থাকলে সমস্ত কিছু, সে প্রবলেম বলো আর হচ্ছে আরো যে তোমার এই প্রয়োগ বলো, সেইগুলো কিন্তু তোমার বুঝতে অসুবিধা হবে, জটিল হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তাহলে আমি এই বিষয়টা আবার উল্লেখ করছি। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ নির্ধারিত হয় যে পরীক্ষক আধান গতিশীল হলো কোন দিকে তার উপর। অর্থাৎ এক কথায়, পরীক্ষক আধান যেদিকে গতিশীল হবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ সেই দিকেই হবে। তাহলে এটা ভেক্টর হিসাবে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? তো ভেক্টর হিসাবে প্রকাশ করতে গেলে দেখো, আমরা যে কোনো মাধ্যমের কথা বলছি, সেটা যদি আমরা পূর্ণভাবে লিখি তাহলে এখানে আমরা কি লিখবো? কে এপসাইলন শূন্য। আর এইটা হচ্ছে যদি তোমার হচ্ছে এটা ভেক্টর রাশি হয়, তাহলে পরে এদিকে ভেক্টর হলে এইটুকু তো তার মানের সঙ্গে তোমার হচ্ছে ইউনিট ভেক্টর গুণ করলেই তোমার হচ্ছে এটা সঠিকভাবে প্রকাশ করা হলো। তাহলে আমরা এই যে আর ভেক্টর মানে এই যে তোমার এখান থেকে এই দূরত্বটা তো হচ্ছে ভেক্টর, তাহলে আমাদের এখানটায় বলতে পারি যে তোমার এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল এই পরীক্ষক আধারের উপর ক্রিয়া করছে, সেটা হচ্ছে এই সংযোজক রেখা বরাবর, হয় ভেতরের দিকে না হয় বাইরের দিকে। বুঝতে পেরেছ? তো এখান থেকে এইবার একটা বিষয় দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে পরে এই যে সমীকরণ যেটা আমরা পেয়েছিলাম f equals to 1/4πk তোমার বা শুধু এপসাইলন q/r স্কয়ার, তাহলে r যত বেশি হবে তোমার হচ্ছে তোমার r যত বেশি হবে ই তত কমতে থাকবে, অর্থাৎ দূরত্ব যত বাড়তে থাকবে ই তত কমতে থাকবে। বোঝা গেল? আর r যত কম হবে তত ই বাড়তে থাকবে। ওই জন্য তো মানে তোমার মানে কি বলবো, তত্ত্বগতভাবে অসীম দূরত্ব পর্যন্ত তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তোমার থাকে বলে ধরে নেওয়া হয়। তাহলে পরে যেটা আমরা পেয়েছিলাম ই সমান কত, বলের সাহায্যে এফ বাই হচ্ছে কিউ, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে কি পরিমাণ আধান আনলে তার উপর ক্রিয়াশীল বল। এই কিউ আর এই কিউ আলাদা, কিন্তু এটা হচ্ছে পরীক্ষক আধান আর এই কিউটা হচ্ছে তোমার উৎস আধান। এটা আলাদা একটা সমীকরণ, এটা আলাদা একটা সমীকরণ। আমি ওই পূর্বে যেটা লিখেছিলাম সেইটার থেকে দেখো ই সমান এফ ইকস ই সমান এফ বাই কিউ, তাহলে এখান থেকে তোমার হচ্ছে এফ সমান কত, ই ইন্টু কিউ। অর্থাৎ কোন বিন্দুতে ক্রিয়াশীল বল ওই বিন্দুর প্রাবল্য এবং ওই বিন্দুতে কত আধান রাখা হয়েছে সেইটার উপর। এই কিউ না, কিন্তু এই দুটো কিন্তু আলাদা আলাদা কিউ। তাহলে এবার দেখো যে এফ সমান সমান ই ইন্টু কিউ, অর্থাৎ কোন তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন আধান রাখা হলে, যদি কোনো তড়িৎ ক্ষেত্রে কিউ আধান রাখা হয়, ওই বিন্দুর প্রাবল্য যদি ই হয়, তাহলে ওই বিন্দুতে উৎপন্ন বল কত হবে, ক্রিয়াশীল বল কত হবে? তাহলে বল সমান তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা ক্ষেত্র প্রাবল্য ইন্টু তড়িৎ আধান। বুঝতে পারলে? আর একটা কথা বলি, একটা ক্ষেত্র সৃষ্টি হওয়ার পরে যদি ওর চারিদিকে প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য একই থাকে, তাহলে পর ওই তড়িৎ ক্ষেত্রের নাম বলা হবে সুষম
তড়িৎ ক্ষেত্র। কি বললাম? যে তড়িৎ ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুতে যদি একই পরিমাণ বল অনুভূত হয়, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যদি একই থাকে, তাহলে পরে সেই তড়িৎ ক্ষেত্রকে বলা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র। তাহলে আমরা এতক্ষণ ধরে যেটা দেখলাম, যে কোনো বিন্দু আধানকে কোনো স্থানে রাখলে তার চারিদিকে যে ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রে কোনো বিন্দুর প্রাবল্য কুলম্বের সূত্র দ্বারা কত পরিমাণ বল ক্রিয়া করছে সেটা নির্ণয় করলাম। আচ্ছা, এখন যেটা আমরা করব, দেখো, আহিত পরিবাহীর নিকটবর্তী কোন বিন্দুর প্রাবল্য নির্ণয়। আহিত কোন একটা পরিবাহী, মানে আধান দ্বারা তাকে আহিত করা হয়েছে, সেই পরিবাহীর নিকটবর্তী কোন বিন্দুর প্রাবল্য আমরা নির্ণয় করব। তা ধরে নেওয়া হলো যে একটা পরিবাহী, তার শেপটা, তার হচ্ছে আকারটা গোলকাকৃতির, অর্থাৎ গোলক, যার ব্যাসার্ধ কত আর। এইবার এই গোলকটিকে ধনাত্মক কিউ আধান দ্বারা আহিত করা হয়েছে। আমাদের নির্ণয় করতে হবে যে এই গোলকের নিকটবর্তী একেবারে নিকটে কোন একটা বিন্দু পি, এই পি বিন্দুর প্রাবল্য কত সেটা আমরা বের করব। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখো, যে যদি কোনো পরিবাহীকে আহিত করা হয়, তাহলে পরে আধান তার কোথায় থাকে? আধান থাকে তার পৃষ্ঠে। তোমাদের একটা কথা বলি, যখন এই সংক্রান্ত কোনো বিষয় আমরা নির্ণয় করব, তখন ধরে নেওয়া হয় যে যে পরিবাহীটাকে আমরা আহিত করেছি, সেই পরিবাহীর সমস্ত আধান তার কেন্দ্রে, এটা কি গোলক, তো তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে। এটা কি এমনি এমনি আমি বললাম? যেটা আমি বললেই হবে না তো, যে পৃষ্ঠের আধান কেন্দ্রে চলে এলো। তাই এখন সেটা তোমাদের হচ্ছে বোঝানো যাবে না, তোমরা শুধু জেনে রাখো। কিন্তু পরবর্তীকালে আমরা যেটা পাবো গাউসের উপপাদ্য, সেই গাউসের উপপাদ্য করতে গিয়ে এটা যে তোমার হচ্ছে কোনো পরিবাহীকে আহিত করলে যখন আমরা সেই সংক্রান্ত বিষয় প্রয়োগ করতে যাচ্ছি, সেই আধানগুলো কেন্দ্রে কেন্দ্রীভূত আছে, সেটা প্রমাণ করা যাবে। সেটা গাউসের উপপাদ্য অংশ পড়লে আমরা সেটা বুঝতে পারবো। তাই তুমি শুধু এখন জেনে রাখো যে এই সমস্ত যে সমস্যাগুলো আছে, যে যখন কোনো পরিবাহীর নিকটস্থ কোনো বিন্দুর আমরা প্রাবল্য নির্ণয় করছি, আরো পরবর্তীকালে আমরা বিভব পাবো, সেটা তড়িৎ বিভব, সেখানেও আমরা দেখবো ওইটা আমাদের ধরে নিতে হবে কোথায় থাকবে আধান, কেন্দ্রে কেন্দ্রীভূত। কেন সেটা আমরা প্রমাণ করে দেখাতে পারবো গাউসের উপপাদ্য পড়লে পরে। তো এখন বর্ণনাটা কি হলো, যে আমরা বললাম প্লাস কিউ আধান দ্বারা এই পরিবাহী গোলককে আহিত করা হলো, যে গোলকের ব্যাসার্ধ কত আর তার নিকটস্থ পি বিন্দুতে তার প্রাবল্য কত আমরা নির্ণয় করব। এখন কথা হচ্ছে এই গোলককে আমরা রাখলাম কোথায়? এটা যে আধানগ্রস্ত করা হলো, করে তো আমরা রাখবো, তাহলে এটা যে কোনো মাধ্যমে আমরা রাখলাম। আর সেই মাধ্যমের তড়িৎভেদ্যতা কত? সেই মাধ্যমের তড়িৎভেদ্যতা ইপসাইলন। এখন দেখো, যেহেতু কিউ আধান এই কেন্দ্রে কেন্দ্রীভূত আছে, আর এই পি বিন্দু একেবারে গোলকের নিকটে, পৃষ্ঠের প্রায় নিকটে, তাহলে আমরা বলতে পারি যে ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব এই গোলকের ব্যাসার্ধের সমান। তাহলে পরে এই পি বিন্দুর প্রাবল্য নির্ণয় করতে গেলে এইখানটায় কত আধান রাখতে হবে? একক ধনাত্মক আধান। তাহলে কুলম্বের সূত্রানুসারে আমরা এখানে কি লিখতে পারি? এই বিন্দুর প্রাবল্য ই সমান কত? এই বিন্দুর প্রাবল্য ই সমান 1/4 পাই এপসাইলন কিউ বাই, এখানে বড় হাতের কিউ ধরেছি, তোমার হচ্ছে কিউ বাই কত আর স্কয়ার। বোঝা গেল? এখন দেখো, তাহলে এই যে তোমার হচ্ছে গোলকের ব্যাসার্ধ কত আর, এই গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাকে কত আধান দ্বারা আহিত করা হয়েছে? কিউ আধান দ্বারা। আমরা এবার অতীতে যেটা জানি,
আধানের তলমাত্রিক ঘনত্ব। আধানের তলমাত্রিক ঘনত্ব কাকে বলে, কি দ্বারা প্রকাশ করা হয়? সিগমা দ্বারা। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব কিউ বাই হচ্ছে কত? এই যে পরিবাহীর কথা বলা হচ্ছে সেই পরিবাহীর উপরিতলের ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে আধানের তলমাত্রিক ঘনত্বের সংজ্ঞা অনুসারে সিগমা সমান কত? কিউ বাই এ। আহিত বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে পরে দেখো কিউ সমান কত? এ সিগমা। আর এই এটা কি? এই যে তোমার পরিবাহীর তলের ক্ষেত্রফল। আর এই পরিবাহীটা কি আকৃতির? গোলক আকৃতির। তাহলে গোলকের উপরিতলের ক্ষেত্রফল কত? গোলকের উপরিতলের ক্ষেত্রফল কত? 4 পাই আর স্কয়ার। তাহলে আমরা লিখতে পারলাম 4 পাই আর স্কয়ার ইন্টু সিগমা। তাহলে পরে তোমার হচ্ছে প্রাবল্য কত? 1/4 পাই এপসাইলন। আর এখানে কত লিখবো? 4 পাই আর স্কয়ার সিগমা। তাহলে 4 পাই আর স্কয়ার সিগমা বাই হচ্ছে তোমার কত? আর স্কয়ার। তাহলে এটা কাটলো, 4 পাই কেটে গেল। আমরা পেলাম কত? আমরা পেলাম হচ্ছে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন। এইটা আমরা লিখতে পারি সিগমা ডিভাইডেড বাই কে এপসাইলন 0। তাহলে আমরা অতএব ই সমান কত পেলাম? ই সমান পেলাম সিগমা কে এপসাইলন 0। তাহলে পরে এইবার দেখো যে এই যে একটা বিশেষ সমীকরণ যেটা পেলাম, এইটার এই সমান সিগমা বাই কে এপসাইলন 0, এইটাকে বলা হয় ভালো করে মাথায় রাখো কুলম্বের উপপাদ্য, যেন গুলিয়ে না যায়। এটা হচ্ছে কুলম্বের উপপাদ্য, আর আগে যেটা পেয়েছি কুলম্বের সূত্র। তাহলে কুলম্বের সূত্র চাইলে একরকম বিবৃতি, আর হচ্ছে কুলম্বের উপপাদ্য চাইলে আর এক রকম বিবৃতি, যেন দুটোর মধ্যে গুলিয়ে না ফেলো। তাহলে এটাকে আমরা কি বলছি? কুলম্বের উপপাদ্য। তাহলে পরে এই যে আজকে যে পর্যন্ত করানো হলো, এইটা তোমরা একটু দেখো, এটা মনে রাখতে চেষ্টা করো, পড়তে চেষ্টা করো। দেখো যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে আমাকে জানাও, আমি সেই জায়গায় আবার রিপেয়ারিং করতে চেষ্টা করব। তাহলে আজকে যে অংশটুকু পড়ানো হলো এটা ভালো করে পড়তে থাকো, তারপরে আবার পরবর্তী যে ভিডিওটা করব সেইটা একটু দেখতে থাকো। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। এখন পরপরই তো বলেছি, পরপরই পাঠাতে থাকবো যতটা তাড়াতাড়ি করা সম্ভব হয়। এখানেও অনেকটাই অসুবিধাও হয় না তা না, তোমরা তো সেটা তো জানোই বোধহয়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, পরেরটার জন্য একটু অপেক্ষা করো।